দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইসমাইল মির্জাপুর এবং আজকে আমার সাথে অতিথি হিসাবে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী। প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন আপনি? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আছি আল্লাহর রহমতে, ভালোই আছি। ডক্টর দিলারা চৌধুরী, আপনার সাথে আমার সর্বশেষ ইন্টারভিউ নেওয়া হয়েছিল এই বছর একদম শুরুর দিকে, জানুয়ারিতে। সেই সময় আপনি বলেছিলেন যে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে মানে রাজনীতিতে যে অনিশ্চয়তাটা তখন আপনি দেখছিলেন সেটি কাটবে বলে মনে করছিলেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলো এবং কালকের থেকে তফসিল দেওয়ার সময়টা আসলে শুরু হয়ে যাবে, 7 থেকে 11 তারিখ বলছে সরকার। আপনার কাছে মনে হয় তারপরেও দেশের রাজনৈতিক অনিশ্চয়তাটা কেটেছে? আমার মনে হয় না, আমার মনে হয় না, কারণ সাধারণ জনগণের মনে এই প্রশ্নটা কিন্তু এখনও আছে, নির্বাচন কি আদৌ হবে। বিশেষ করে এখনও এই প্রশ্নটা, আপনারা তো জানেন যে বিএনপির একটা দল ইলেকশন কমিশনে গেছিল এবং তারা বলেছে যে আমরা অনিবার্য কোনো কারণ না হলে নির্বাচন পেছানো যাবে না। তো এই কথাটা আসলো কেন? অনিবার্য কারণটা কি? অনিবার্য কথাটা আসলো এটাই তো মানে বিএনপির মুখ থেকে তো আশা করা যায় না। এখন বিএনপি তো ডে ওয়ান থেকে বলছে আমরা নির্বাচন চাই। তার মানে কি তারা কোনো ইঙ্গিত দিচ্ছে যে কোনো অনির্বাচ্য কারণ হলে পরে নির্বাচনটা পিছানো যাবে? তো তাহলে একটা অনিশ্চয়তা তো রয়েই গেল। যে অনিশ্চয়তা মানুষের মনে ছিল সেটা কিছুটা একটা পেল, কি বলে ওটাকে, কনফার্মেশন পেল। সুতরাং অনিশ্চয়তাটা কাটেনি এখনো বাংলাদেশে। নির্বাচনী তফসিল পেছানোর দাবি একটি দলও করেছে, এনসিপিও করেছে, এবং সেখানে কারণ হিসেবে দেখানো হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা। এবং বিএনপি যদিও করছে না, জামাতও করছে না। রাজনীতির খেলাটা কোন দিকে চলে যাচ্ছে এখন? রাজনীতির খেলাটা, বাংলাদেশের রাজনীতির খেলাটা, আমি এটা আগেও অনেকদিন বলেছি, এখনও বলছি, আমাদের দেশের রাজনীতিটা তো আসলে আমাদের হাতে নাই। মানে বাংলাদেশের মানে পলিটিক্যাল পার্টি বা জনগণের হাতে তো নাই। আমাদের রাজনীতি বহুল অংশে আপনার নির্ভর করে বিদেশি শক্তিরা কীভাবে আমাদের দেশের রাজনীতিটা পরিচালনা করবে। আপনার জনগণের সঙ্গে আপনার কথা বলে দেখেন, তারা কিন্তু এই কথা বলবে আমেরিকা কি চায়, ও ভারত এটা চাচ্ছে, আমরা কি চাচ্ছি সেটার সঙ্গে মিলিয়ে তারা চাচ্ছে কিনা সেটাই হলো আপনার প্রশ্ন। বাইরের শক্তি বাংলাদেশের রাজনীতিকে বহুল অংশে আপনার করে, প্রভাবান্বিত করে। এটা আমি আজকে সকালবেলায় দেখলাম টিভিতে, ওই যে একটা নিউজ বেরিয়েছে ইন্ডিয়াতে, ওরা শুরু করেছে আমাদের দেশে যারা আপনার বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চায় তারা এটাকে খুব ফলো করছে, যে তুরস্ক নাকি আপনার জামাতকে এখানে ক্ষমতায় বসানোর চেষ্টা করছে। এবং তুরস্কের যে গোয়েন্দা এখানে আছে, গোয়েন্দা বিভাগের লোকজন, তারাই তারেক জিয়ার জীবনের উপরে হুমকি। এই কথাটা ইন্ডিয়ান মিডিয়া ছড়িয়েছে, ইন্ডিয়ান মিডিয়ার থেকে পিক আপ করেছে আমাদের ওই যারা আপনার ইন্ডিয়ার আধিপত্য এই দেশে চায় আর কি। তো কথাটা হলো যে কথাটা কেন ছড়ালো? প্রথম কথা ছড়াতে চাইলো যে কতভাবে বিদেশি শক্তিরা আমাদের রাজনীতি আপনার করে, প্রভাবান্বিত করে। দ্বিতীয় কারণ হলো যে আওয়ামী লীগ না, মানে বিএনপি এবং জামাত অলরেডি তারা মুখোমুখি অবস্থানে আছে এবং একজন একজনকে নানাভাবে মানে অসঙ্গতি অযৌক্তিকভাবে আক্রমণ করছে। তো এটা হলে পরে তো একেবারে যাকে বলে দুজনের মধ্যে মানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে। আর একটা কারণ হলো যে তুরস্কের কাছ থেকে আমরা আকাশ প্রতিরক্ষা করার যে সমস্ত ইকুইপমেন্ট সেগুলি তুরস্ক আমাদের কাছে বলেছে যে আমাদের কাছে তারা বিক্রি করবে, প্লাস প্রযুক্তি দিবে যাতে আমরা নিজেরাও বানাতে পারি। তো সেটাও তো আমাদের পাশের দেশের পছন্দ হচ্ছে না, আমেরিকারও হবে না, কিন্তু পাশের দেশ আরও বেশি ওয়ারিড হবে। সুতরাং আমাদের রাজনীতি থেকে আরও ঘোলাটা করা যায় কিনা। সুতরাং বাইরের শক্তির ভীষণ প্রভাব আছে আমাদের দেশে এবং বাইরের শক্তির জন্য কাজ করার জন্য লোক আমাদের দেশের ভিতরে আছে। কারা কাজ করে? তাদেরকে আমরা ফিফথ কলামিস্ট বলি পলিটিক্যাল সায়েন্সের ভাষায়। ফিফথ কলামিস্ট মানে তারা এই দেশের নাগরিক কিন্তু এই দেশের বিরুদ্ধে কাজ করে,
তাদেরকেই ফিফথ কলামিস্ট পড়া হয়। এমন ফিফথ কলামিস্টকে আপনার আশেপাশে দেখেন? সবসময়ই দেখছি, সবসময় দেখছি, আমাদের তো অভাব নাই ফিফথ কলামিস্টের। এমন কেউ কি সরকারে আছে বলে মনে হয় আপনার এখন? রিউমার তাই শুনি, আমার কোনো ধারণা নাই। যদিও সরকারে যারা আছেন তাদের অনেককেই আমি খুব ভালো করে চিনি, কারণ যেরকম আসিফ নজরুল সাহেব, তারপরে ফরিদা, এরা তো আমি গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, আমি এনারাও কিন্তু সদস্য, কাজে ওনাদের সঙ্গে অনেক মিটিং টিটিং তো আমি করেছি, কাজে আমি ওনাদেরকে চিনি। তবে ওনাদের সম্বন্ধে হলো কিছু কিছু উপদেষ্টার সম্বন্ধে তো এই জাতীয় রিউমার আছে, তবে রিউমার আমার কাছে কোনো প্রমাণ নেই, তথ্য প্রমাণ নেই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন খুবই সংকটজনক। তাকে বেশ কয়েকবার চেষ্টা করা হলো লন্ডনে নিয়ে যাওয়ার, কিন্তু নেওয়া সম্ভব হলো না। এবং সর্বশেষ আজকে আমি দেখলাম যে ওনার চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার জাহেদ, তিনিও বলছেন যে তাকে তো আগামীকালই আবার নিয়ে যাওয়ার চেষ্টা করবার কথা ছিল, সেটিও সম্ভবত পেছাতে পারে। বেগম জিয়া রাজনীতি করবেন কি করবেন না সেটা নিয়ে আপনি জানুয়ারিতে একটা সংশয় জানিয়েছিলেন, কিন্তু সেটাও বলেছিলেন যে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। তার যদি কিছু হয়ে যায় বা বেগম জিয়ার এভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়া বাংলাদেশের রাজনীতির ভরকেন্দ্র কি পরিবর্তন করে দিবে? কি পরিবর্তন করবে? বাংলাদেশের রাজনীতির ভরকেন্দ্র? হ্যাঁ, অবশ্যই করবে। কারণ বেগম জিয়া উনি ওনার নিজের, আমি বলবো, কর্মই এবং চিন্তা চেতনায় যেভাবে উনি বাংলাদেশে রাজনীতিতে আপনার ভূমিকা রেখেছেন, তাতে উনি একটা শুধু বিএনপির জন্য না, মানে বাংলাদেশের রাজনীতিতে উনি একটা জায়গায় পৌঁছে গেছে যে সবাই একটা মতামতের জন্য তার কাছে যাবে এবং উনি যেটা বলবে সেটা লোকে মেনে নেবে। এরকম লোক কিন্তু ইন্ডিয়াতে অনেক আছে, যাদেরকে ন্যাশনাল লিডার বলা হয়, যে ইররেসপেক্টিভ অফ আপনার পার্টি অ্যাফিলিয়েশন বা আপনার পার্টির থেকে আপনি সবাই তার দিকে তাকায়। তো খালেদা জিয়া এখন সে, বিশেষ করে আমি তো ওনার 2-3টা স্টেটমেন্ট যেটা দেখেছি আপনার এই জুলাই অভ্যুত্থানের পরে, ওটা একদমই কিন্তু আপনার জনগণের পক্ষের ছিল। মানে উনি কিন্তু, ওনার মধ্যে যে একটা ইনটিউশন যে জনগণের পক্ষে কথা বলা, ওনার মধ্যে কিন্তু সেটা থাকার দরুন হলেও উনি যদি আজকে আপনার এখান থেকে নিষ্ক্রিয় হয়ে যান, প্রথম আপনার আমরা যেটা ঝামেলায় পড়ব সেটা হলো আমাদের নির্বাচন নিয়ে। বাংলাদেশে তো একটা নির্বাচন হওয়া অবশ্যই জরুরি, কারণ প্রফেসর ইউনূসকে আপনার এই যে অ্যাপিলাইট ডিভিশন বলেছে যে ওনার ক্ষমতায় আসাটা বৈধ, কিন্তু উনি কতদিন ক্ষমতায় থাকবেন এটা কিন্তু কোনো জায়গায় এই রায় কিন্তু সেটা নাই। তো উনি কি 29 সাল পর্যন্ত থাকবেন, নাকি উনি ওনার কতদিন ওনার বৈধতা, আমি থাকার গভর্নমেন্ট ক্ষমতা আসলে বলে না 5 বছরের জন্য এসছে, অথবা যেখানে যেটা নিয়ম থাকে সেটা কিন্তু রায়ের মধ্যে নাই। সুতরাং যদিও উনি অনেক বোল্ড কাজকর্ম করছেন, ডিসিশন নিচ্ছেন, কারণ অনেকে কোশ্চেন করতে পারে যে ওনার কি নির্বাচন দেওয়ার ক্ষমতা আছে? উনি যদি 72 কনস্টিটিউশনের আন্ডারে থাকেন তাহলে কি ওনার নির্বাচন দেওয়ার ক্ষমতা আছে? অধ্যাদেশ দিয়ে দেশ চালাচ্ছেন উনি, তো অধ্যাদেশগুলি তো আপনার পার্লামেন্টে আবার পাশ করাতে হবে। তো এখানে তো আপনার একটা আইনি জটিলতা আছে মানে এই ব্যাপারে। তো এখানে আপনার নির্বাচনটা যদি আপনার না হয় তাহলে এই জটিলতাটা আরও বৃদ্ধি পাবে। কিন্তু ডক্টর ইউনূস তো বলছেন যে উনি নির্বাচন দিয়ে দিবেন এবং তার সরকারের বৈধতা নাকি আগামী পার্লামেন্টকে পাশ করতেও হবে না। ইনফ্যাক্ট না, উনি তো বলছেন যে দেব, উনি তো সেদিনও কালকে না পরশুও বলেছেন যে পুলিশের ওই যে আপনার এতে গেছিলেন না উনি অনুষ্ঠানে, সেখানে বলেছেন না যে তোমরা স্নেহভরে বলেছে তোমরা কাজ করো হ্যান ত্যান। না, উনি তো দিতে চাচ্ছেন, কিন্তু আমি বলছি খালেদা জিয়া নিষ্ক্রিয় হয়ে গেলে বিএনপির তরফ থেকে আপনার এক ধরনের অনিশ্চিত আসবে। কারণ আমি যেটা শুনেছি যে বিএনপির একটা দল নাকি দেখা করেছে ইলেকশন কমিশনারের সঙ্গে, এবং কমিশনারকে বলেছে যে এ কথাটা তো বিএনপি বলবে এটা তো আমরা ভাবতে পারি নাই, বলেছে যে অনিবার্য কারণ ব্যতীত আপনার নির্বাচন হবে, অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পিছানোর কোনো যৌক্তিকতা নাই। তো এই কথাটা আসলো কেন? অনিবার্য কারণ হলে তাহলে নির্বাচন পিছানো যাবে। তো অনিবার্য কারণটা মানে কি বলতে চাচ্ছে বিএনপি? খালেদা জিয়া নিষ্ক্রিয় হয়ে যাওয়া, খালেদা জিয়া নিষ্ক্রিয় হয়ে যাওয়া, তারেক রহমান দেশে আসবেন কি না? তো বিএনপির
পার্টি হিসেবে নির্বাচন করাই তো তাদের জন্য অনেক জটিল হয়ে যাবে না? তো সেইখান থেকে আপনার কথা উঠছে যে নির্বাচনটা আপনার, যদিও প্রফেসর ইউনূস দিতে চাচ্ছে, কিন্তু নানা রকম জটিলতার জন্য, বিশেষ করে খালেদা জিয়ার অসুস্থতার পরিপ্রেক্ষিতে এবং তারেক জিয়ার দেশে না আসার যে তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে, তাতে নির্বাচন নিয়ে মানুষের মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু নির্বাচনটা না হলে পরে আবার আইনি জটিলতার ব্যাপার আছে। তারেক রহমানের এই দেশে না আসার কারণে অনেক মহল থেকে প্রশ্ন আসছে যে মা মৃত্যুশয্যায়, ছেলে আসছে না কেন? এবং তারেক রহমান একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে সবকিছু তার নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই দেশে না ফেরাকে আপনি কিভাবে দেখছেন? শেষবার যখন আপনার সাথে কথা হয়েছিল তখন আপনি তাকে যৌক্তিক বলেছেন, যেহেতু তখন তার নামে মামলা ছিল, মামলাগুলি তো এখন আর নেই। না, তখন তো মামলার কথা ছিল, এখন তো মামলা নেই। এখন তো নিশ্চয়ই ন্যাচারালি প্রশ্ন আসে যে উনি কেন আসবেন না। কথা যেটা শুনেছি, প্রথম কথা ওনার অ্যাসাইলামের কথা শুনেছি, যে ওনার বাংলাদেশি পাসপোর্ট নেই তো। কারণ আপনি যখনই ট্রাভেল পাসের জন্য এখন অ্যাপ্লাই করেননি। না, ট্রাভেল পাস আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ট্রাভেল পাস তখনই দেবে সেই সরকার যে আপনাকে অ্যাসাইলাম দিয়েছে। যে দেশে গেলে তোমার জীবনের রিস্ক আছে, সে দেশে তুমি যদি যেতে পারো তাহলে তোমার অ্যাসাইলামের দরকার কি, তাই না? উনি যে কোনো দেশে যেতে পারেন, কিন্তু উনি বাংলাদেশে যদি আসেন তাহলে ওনার অ্যাসাইলাম ক্যান্সেল হয়ে যাবে। এই একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত যেটা তারেক জিয়াকে নিয়ে যেটা আছে, যে বাংলাদেশের যে অদৃশ্য শক্তি, যে শক্তিটার নাম আমি বলতে চাচ্ছি না, কিন্তু সবাই জানে, যে শক্তিটার আপনার নিপীড়ন বা নির্যাতনে উনি দেশ ছাড়া হয়েছেন, সে শক্তিটা আপনার একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কিন্তু অনিশ্চিত। সেই শক্তিটা রাষ্ট্র ক্ষমতা নেবে কিনা আমরা জানি না। তো এখানে আমার মনে হয়, আমার ধারণা এটাও একটা কারণ হতে পারে ওনার। আর একটা কারণ যেটা হতে পারে ওনার, যে নানা রকম প্রোপাগান্ডা হচ্ছে। আমি বললাম না যে আপনাকে একটু আগে বলছিলাম যে ইন্ডিয়ান মিডিয়া একটা খবর ছেড়েছে যে তুরস্ক আপনার, হ্যাঁ, তুরস্ক আপনার জামাতকে এখানে ক্ষমতায় বসাতে চাচ্ছে, এবং সেই জন্য এখানে যে তুরস্কের যারা গোয়েন্দা বিভাগের লোকজন আছে তারা তার যে জীবনের উপরে রিস্ক। তো তারপরে আবার রিউমার আছে যে সুব্রত বাইন, সে নাকি স্বীকার করেছে যে আমাকে ট্রেন করা হচ্ছিল তাকে মারার জন্য। আচ্ছা, তার জীবনের রিস্কটাকে, জীবনের রিস্ক আছে, অনেক কিছু আছে বিলে আছে ওনার। বুঝাচ্ছি, সেটা হয়তো ফিরে আমরা বুঝতে আসাটা পারবো। আমার মনে হয় না এত সিম্পল যেভাবে আমরা দেখি, যে মার মৃত্যু ছেলে কেন আসবে না। কিন্তু উনি একটা জটিলতার মধ্যে আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার এই যে ফেরা না ফেরা নিয়ে অনিশ্চয়তা, এইদিকে খালেদা জিয়া তিনি অসুস্থ, এটা বিএনপিরই ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিচ্ছে না? অবশ্যই বিএনপির ভবিষ্যৎ তো অনিশ্চিত করে। এই জন্য কি ডক্টর জোবাইদাকে দেশে পাঠানো হলো? এটা তো আমি বলতে পারবো না, এটা বিএনপির লোকরা বলতে পারবে। কিন্তু বাজারে রিউমার হলো যে তাকে চেয়ারপারসন করা হবে, করে তখন খালেদা জিয়াকে কিন্তু আসল কথা বিএনপি যেটা বলছে, আবার এটা আমার ধারণা যে আপনার খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাবে। আমার বিশ্বাস এটা সম্ভব নয়। কারণ আপনি যিনি আপনার ইয়েতে আছেন, ভেন্টিলেশনে আছেন, তাকে কি করে আপনার প্লেনে উঠাবে? কি করে আপনার প্লেনটা তো আর হসপিটালে আসবে না, প্লেনের মধ্যে সবই ব্যবস্থা আছে, কিন্তু ওনাকে উঠাবে কি করে? আর আমার একজন বোন আছে, আমার বড় বোন, সে একজন ফিজিশিয়ান, সে লন্ডনে সেটেল বহুদিন আগে থেকে। সে আমাকে এই কথাই বলেছে অসম্ভব ওনাকে এয়ারবাসে করে নিয়ে আসা। বলে ওনার অর্গান ফেল করে গেছে, তো ওনার ডায়ালিসিস হচ্ছে। আমি অবশ্য বলছি বিএনপির যে স্ট্যান্ড সেটার এগেনস্টে বলছি, কিন্তু এটা আমার ধারণা থেকে বলছি আমি। আর যেটা আমার বোন বলেছে যে ওনার তো ডায়ালিসিস হচ্ছে, ওনার নাকি কন্টিনিউয়াস ডায়ালিসিস হচ্ছে, এবং ওনার লাং এবং হার্ট ইনফেকশন হয়েছে। তার মানে ওনার অর্গানগুলি সেভাবে কাজ করছে না। তো এই অবস্থায় নিতে পারবে কিনা আমার ধারণা যে খুবই ডিফিকাল্ট হবে নেওয়া। এবং এটা বিএনপি ঠিক সেভাবে ডিসক্লোজ করছে না পরিষ্কারভাবে। দেখেন আপনার যে সমস্ত ডক্টর এসেছিল বিদেশি,
চাইনিজ এসেছিল আর যুক্তরাজ্যেরও এসেছিল, যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যের। যুক্তরাজ্য থেকে একজন এসেছিল। তাদেরকে কিন্তু প্রেস মিট করতে দেওয়া হয় নাই, তাদেরকে কিন্তু প্রেসকে ফেস করতে দেওয়া হয়নি। তারা যদি বলবে যে আমরা পেশেন্টকে দেখলাম, পেশেন্টের এই অবস্থা, তারা কিন্তু চলে গেছে। আচ্ছা, মানে কিছু প্রশ্ন তার মানে রয়ে যাচ্ছে। তার মানে ডক্টর জাহিদ ছাড়া কেউ ওনার স্বাস্থ্য সম্বন্ধে কোনো রিপোর্ট দিচ্ছে না। বলা হচ্ছিল যে খালেদা জিয়া, তিনি, আপনি বলছিলেন যে তিনি একটা ন্যাশনাল লিডার হয়ে মানে আবির্ভূত হয়েছেন, এবং আমরাও দেখলাম যে ওই জামাতের সাথে বিএনপির যতই রাজনৈতিক দূরত্ব থাকুক, এনসিপির সাথে থাকুক, সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন, সারা দেশবাসী দোয়া করেছেন। এবং এই যে বেগম খালেদা জিয়া একজন ন্যাশনাল ফিগার হিসেবে আবির্ভূত হলেন এবং বহু বছর ধরে তিনি সেই জায়গাটা অক্ষুণ্ণ রেখেছেন, এটিও কি তারেক রহমানের উপর একরকম চাপ তৈরি করছে না? কারণ পরবর্তী ভবিষ্যৎ দায়িত্বটা তো তার কাঁধেই, এবং বিএনপিতে তো এখন আসলে তিনিই হর্তাকর্তা বা তিনিই সব সিদ্ধান্ত নিয়ে থাকেন। বেগম জিয়া না, তারেক জিয়ার কথা বলছে, যে বেগম জিয়ার যে এইরকম একটা ফিগার, সেই ফিগারটার কারণে তারেক রহমানের উপরেও একটা চাপ পড়ছে না যে আমাকেও তো এমন কিছু একটা হতে হবে, কিন্তু আমি হয়তো পারছি না। এটা তো আপনার শুধু তারেক জিয়া, এখন আমরা তো অনেকের ক্ষেত্রেই সেটা শুনি, বলে যে বট গাছের নিচে গাছ জন্মাতে পারে না, বট গাছের নিচে যে গাছটা জন্মায় সেটা ছোট গাছ জন্মায়, কারণ সে তো ওই বট গাছের ছায়ায় থাকে। এটা আপনার ব্যক্তিগত জীবনে অনেকে আমি দেখেছি, খুব ফেমাস ফাদার, মানে বিরাট পলিটিক্যাল সায়েন্টিস্ট, ছেলেকে খুব চেষ্টা করছে, একই তো হচ্ছে না, চাপ তো নিশ্চয়ই থাকবে। কিন্তু উনি তো 17 বছর ধরে চালাচ্ছে দেশটাকে, মানে বিএনপিকে চালাচ্ছে, বিএনপিকে চালাচ্ছে 17 বছর ধরে। তো নিশ্চয়ই তিনি সে জাতীয় প্রজ্ঞা এবং জ্ঞান অর্জন করেছেন। তবে খালেদা জিয়ার স্টেজে যাওয়ার জন্য ওনার অনেক আরও বেশি কাজ করতে হবে, অনেক বেশি আপনার সুদূর প্রসারী চিন্তা, আপনার তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে দেশের জন্য খালেদা জিয়া যেটা করেছে। খালেদা জিয়া কিন্তু সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, আমি দেশ ছেড়ে কোনোদিন যাব না, এই দেশে আমার মাটি, এই স্বজনরাই আমার মাটি। ওনার কথাবার্তার ভিতর দিয়েতে, কথাবার্তা এবং কর্মে উনি এই জায়গায় এসে পৌঁছেছেন। তারেক জিয়াকে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে ওনার মতো জায়গায় পৌঁছাইতে। আর খালেদা জিয়াকে আমার কিন্তু মনে হয় কি জানেন, উনি জীবনে একদিকে অনেক কিছু পেয়েছেন, আবার অনেক কিছু পাননি। আমাকে ওনার ওই যে গ্রিক মিথোলজির যে ট্র্যাজিক ফিগার থাকে, ওনাকে সেটা মনে হয় আমার। কারণ দেখেন, উনি কিন্তু একদম পিওর সিম্পল একজন হাউসওয়াইফ ছিলেন। আমি ওনাকে হাউসওয়াইফ হিসেবে দেখেছি। অনেক বছর আগে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন, তখন আমার হাজব্যান্ডকে উনি ডেকেছিলেন, আমরা তখন আমেরিকায় ছিলাম। তো আমার হাজব্যান্ডের সঙ্গে উনি বিশদ আলোচনা করতেন। জিয়াউর রহমান কিন্তু খুব পড়াশোনা করতেন এবং খুব শুনতে চাইতেন। তারপরে উনি বাসায় 2 দিন আমাদেরকে ডেকেছিল আর কি, তখন আমি বেগম জিয়াকে দেখেছি। একদম পিওর একজন, খুব সফিস্টিকেটেড, ডিসেন্ট, সফট স্পোকেন একজন মহিলা, অপরূপ সুন্দরী। এসে বসলেন, মনে হলো আমি বললাম পরি বসে আছে নাকি, এরকম অবস্থা। তারপরে উনি বললেন দাও সবাইকে চাটা দাও, তারপরে উনি দিলেন, একদম পিওর। সেখান থেকে আমি ওনার ট্রান্সফরমেশন দেখেছি 91-এ। তখনও কিন্তু উনি আপনার ওই এরশাদ আন্দোলন অলরেডি, উনি একটা আপসীন নেত্রী হিসাবে রাজনীতি বুঝে গেছেন। আপনার 91-এ আপনার উনি যখন ইনটিউশন কাজ করতে গেছে, ইনটিউশন মানে 86 নির্বাচনটা যে উনি করলেন না, হ্যাঁ ওনার ইনটিউশন ছিল সাংঘাতিক। এবং 91-এ যখন উনি মেজরিটি পেলেন না, তখন উনি জামাতের সঙ্গে একটা অ্যালায়েন্স করলেন না, সেই মিটিংটা আমাদের বাসায় হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তো ওইখানে উনি আসলেন, একাই এসেছিলেন, কিন্তু আমার ভাইকে ড্রাইভ করে নিয়ে এসেছিল। তখন আমি দেখলাম অন্য খালেদা জিয়া, ওনার কথাবার্তায়, ব্যক্তিত্বে এবং ওনার পলিটিক্যাল নেগোসিয়েশনের ব্যাপারে। ওই যে দেখেছিলাম হাউসওয়াইফ, ওটা আমি দেখলাম ওনার ট্রান্সফরমেশন হয়ে গেছে। এবং পরবর্তী পর্যায়ে উনি আপনার জীবনে অনেক কিছু হারিয়েছেন, মানে দেখেন অল্প বয়সে স্বামী মারা গেছে। তারপরে পাকিস্তান আর্মি তাকে অ্যারেস্ট করে রেখেছিল, সিদ্ধেশ্বরী থেকে অ্যারেস্ট করেছিল ওনাকে, 2 সন্তান সহ। কারণ জিয়াউর রহমান তো চলে গেলেন মুক্তিযুদ্ধ, আমরা কালুরঘাট ওখান থেকে লঞ্চে করে করে বোনের সঙ্গে সে সিদ্ধেশ্বরীতে কোন আত্মীয়র বাড়িতে ছিল, সেখান থেকে অ্যারেস্ট করে। তার জন্য অনেক বদনাম, অনেক উৎসাহ, কিন্তু উনি কিন্তু কোনো কথার উত্তর দেন নাই। তারপরে দেখেন আপনার ছেলে মারা গেল, এক ছেলে নির্যাতন হলো, বিদেশে চলে গেল।
সবচেয়ে বেশি খালেদা জিয়াকে আমি ট্র্যাজিক ফিগার মনে করি এই জন্য যে খালেদা জিয়াকে যদি লেট ডাউন করে থাকে, উনি কিন্তু ওনার যে দর্শন বা আদর্শ বা বাংলাদেশের জন্য যে তার দর্শনটা, যে আমরা ইন্ডিয়ার আধিপত্য মানব না, আমরা একটা কথা আছে না যে বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই, ইন্ডিয়া তো ওনাকে একেবারেই পছন্দ করে না। ওনাকে সবচেয়ে বেশি লেট ডাউন করেছে ওনার পার্টি, ওনার পার্টির ভিতর থেকে ওনাকে লেট ডাউন করেছে। কিভাবে? দেখেন, উনি যখন জেলে গেলেন এই যে সকল এতিমের টাকা মারা নিয়ে, তখন আপনার ইউনাইটেড নেশনের কনভেনশনে আছে যে পলিটিক্যাল প্রিজনার যখন আপনি নেন, সেই পলিটিক্যাল প্রিজনারের আপনার স্ট্যাটাস, বয়স, সেই অনুযায়ী তাকে আপনি ইয়ে করবেন, ইন্টার্ন করবেন। কিন্তু খালেদা জিয়াকে যেভাবে জেলে দিয়েছিল তার তো কোনো প্রতিবাদ আমি দেখিনি বিএনপির ভিতর থেকে, সেরকম শক্ত প্রতিবাদ যেটাকে বলে আন্দোলন দেখি নাই। আপনি হাসিনাকে যদি এটা কেউ করতো তাহলে দেখতেন আপনি আওয়ামী লীগের ফলোয়াররা কী করতো। তারপরে আপনার ওনাকে যখন আপনার ওই যে বালুর ট্রাক দিয়ে আটকে দিল, তাই না, তখন কিন্তু আমাদের কাছে খবর ছিল যে আপনার বাইরে থেকে বিএনপির কর্মীরা সব ঢাকাতে আউটস্কার্টে হোটেল টোটেলে উঠেছিল যে ডাক দিলে আমরা রাস্তায় বেরিয়ে আনবো। একটা লোক বেরোলো না। এবং আমাদের কাছে খবর আছে, আমরা শুনেছি যে কারা কারা আপনার বোরখা পরে গিয়ে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে এসেছিল যাতে এটা আনসাকসেসফুল হয়। ওনাকে লেট ডাউন করেছে ওনার পার্টির লোকরা। খালেদা জিয়া নিজের বক্তৃতাই তো আছে, বলেছে অনেকের অনেক কিছু ছিল না, তাদেরকে আমি পার্টিতে, আপনারা দেখেন টেলিভিশন আজকাল দেখায়, তাদেরকে আমি পার্টিতে দিয়েছি, তারা আজকাল অনেক কিছু হয়েছে কিন্তু সবগুলি বেইমান। এটা ওনার নিজের বক্তব্য। ওনার 80 দশকেও তাকে সব পাড়ি দিতে হয়েছে। এবং উনি দেখেন ওনার ইনটিউশনের কথা আমি বলছি, সবাই বলে যে উনি উনি লেখা, কিন্তু উনি কিন্তু বলেছিলেন যে আমি ক্ষমতায় যেদিন আমি আসবো সেদিন আমরা 72 কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দেবো। কেন বলেছিলেন? কেন বলেছিলেন যে ওই সংবিধানটা আপনার ইন্ডিয়ার ছায়ায় তৈরি করা হয়েছে এবং ওটা আর্টিকেল 70 সহ যেটা থাকবে সেটাতে আপনার বাংলাদেশে কোনোদিনও আপনার ইন্ডিয়ার ইয়ের থেকে আমরা বেরোতে পারবো না। কিন্তু ওনার পার্টির লোকেরা আজকে কি বলছে, যেটা মুক্তিযুদ্ধের ফসল। তারপরে উনি বলেছিলেন যে উনি অনেকগুলি কথা বলেছেন ইনটিউশনে। আমার সঙ্গে উনি যখন লন্ডনে গেলেন গতবার, তার আগে আমি একবার দেখা করতে গেছিলাম। বলে আপনি কতগুলি কথা বলেছিলেন, সে কথাগুলি কিন্তু সব সত্যি। বলে কী বলেছিলাম? আপনি এই কথা বলেছিলেন যে 72 কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দেবে। এখন তো ছেলেরা চাই যাচ্ছে, জুলাই অভ্যর্থনের পরে তো তাই চাচ্ছে সবাই যে এই সংবিধান, আমরা নতুন সংবিধান চাই। তারপর আপনি বলেছিলেন আওয়ামী লীগ এমন পচা পচবে যেটা থেকে দুর্গন্ধ আসবে। তারপরে যখন বালুর ট্রাক দিয়ে আটকে দিয়েছিল তখন বলেছিলেন না যে ও তুমি গোপালী, গোপালগঞ্জের নামই বদলে যাবে, আল্লাহর গজব পড়বে গোপালগঞ্জের উপরে। তো উনি হাসলেন, উনি বলেছিলাম নাকি, আমরা এগুলি তো এখন টিভিতে আসে। তো উনি একজন সত্যি সত্যি আমি যেটা মনে করি যে শি ইজ রিয়েলি এ ট্র্যাজিক ফিগার। কারণ জীবনে উনি অনেক কিছু পেয়েছেন, সম্মানও পেয়েছেন। দেখেন ওনার মতো সম্মান এখন সারা দেশ ওনার আপনার দোয়া চাচ্ছে। এবং আল্লাহ না করুক যেদিন উনি যাবেন সেদিন ওনার জানাজা হবে ওনার স্বামীর জানাজার মতো। কয়জনে এই সম্মান পায়? তবে ওই কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন না, যাকে আমি সম্মান দেই তাকে আমি সম্মান দিই, যার সম্মান আমি কেড়ে নিতে চাই তার সম্মান আমি কেড়ে নিই। ডক্টর দিলারা চৌধুরী, তার যে দল বিএনপি, খালেদা জিয়ার যখন শারীরিক অবস্থা এমন সংকটে, তখন দেখলাম এর আগে তো 237টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল, পরে একটি বাদ পড়ে গিয়েছিল 236 তাইলে। ওই রকম অবস্থা আরও 36টি আসনে তারা প্রার্থী ঘোষণা করলো। মানে বিএনপি এর মাধ্যমে কি প্রমাণ করতে যাচ্ছে যে আমরা যত যাই কিছু হোক নির্বাচনটা যেন না পিছায়, নির্বাচনী রেসে আছি, নাকি অন্য কিছু? না, বিএনপি তো এখন একটা কথা আছে না যে আমাদের বাংলায় বলে এটাকে মানকে চিপায়, মানে এদিকেও যেতে পারছে না ওদিকেও যেতে পারছে না। খালেদা জিয়ার অসুস্থতা, তারেক জিয়ার দেশে না আসার যে জটিলতা, সব কিছু মিলিয়ে অ্যাজ এ পার্টি, কারণ অনেক জায়গায় আপনার নির্বাচনের যে উদ্দীপনাটা এসেছিল সেই উদ্দীপনাটা স্থিমিত হয়ে গেছে। অ্যাট দি সেম টাইম তারা যদি বলে আমরা আমাদের স্থগিত করলাম অ্যাক্টিভিটি, তাহলে তো আপনার কর্মীরা একেবারে হতাশ হয়ে যাবে। সুতরাং তাদের দুইটাই চালিয়ে যেতে হচ্ছে, দুইটা অপশন। যেটা ইলেকশন কমিশনের কাছে গিয়ে বলেছে
যে অনিবার্য কারণে ইলেকশন পিছিয়েও যেতে পারে। আর একটা ওনারা বলছেন প্রস্তুতি নিচ্ছেন, আশা করছেন ইলেকশনটা হবে। আমরাও আশা করছি যে ইলেকশনটা হবে, কারণ ইলেকশন না হলে আমরা এই সংকট থেকে বেরোতে পারবো না। তবে যেখানে আমাকে অবশ্য এটা বললে পরে হয়তো বিএনপির হাইকমান্ড আমার উপর খুব অসন্তুষ্ট হবেন, তারা যে নমিনেশনগুলি দিচ্ছেন ওই নমিনেশনগুলি অনেক জায়গাতে আপনার সমস্যা হচ্ছে, এবং অনেক জায়গাতে আমি দেখলাম 45টার মতন জায়গায় প্রতিক্রিয়াও হয়েছে শুরু যখন দিয়েছিলেন। 45টা তো ওইগুলির খবর তো আমি অত বেশি, হ্যাঁ আমি কাগজে পড়েছি, কিন্তু আমি তো বগুড়ার, আমার দেশ বগুড়াতে। হ্যাঁ, আমার যে কনস্টিটিউয়েন্সি কাবতলী, ওখান থেকে তো ম্যাডাম তার একটা ম্যাডামের কনস্টিটিউয়েন্সি। তো বগুড়াতে 7টা আপনার কনস্টিটিউয়েন্সি আছে। এমন কোনো ইলেকশন হয় নাই যে যখন বগুড়া থেকে, মানে জিয়াউর রহমানের বাড়ি তো আমাদের উপজেলায় বাগমারা, তো বগুড়াতে 7টা থেকে কোনো দিন একটা ইলেকশন হয় নাই যেখান থেকে 7টা সিটি বিএনপি পায় নাই, দানের শেষ পায় নাই। এইবার 41st আমি বগুড়া গেছিলাম আমার নিজের কাজে, এখানে আমি শুনে আসলাম যে 3টা সিটে অলরেডি গণ্ডগোল। একটা হলো আদমদিঘি, একটা দুপচাঁচি, আর একটা শিবগঞ্জ। আর সোনাতলা বলে একটা কনস্টিটিউয়েন্সি আছে আমাদের, ওইটা একদম শিওর বিএনপি, সবগুলি বিএনপির। 7টার মধ্যে এখন 3টাতেই এই নমিনেশনের জন্য। সোনাতলাতে যাকে নমিনেশন দিয়েছে তিনি নাকি আপনার ওই যে এক্সিম ব্যাংকের যে নজরুল ইসলাম, ওই যে সবসময় হাসিনার পাশে দাঁড়িয়ে থাকতো, তার পার্টনার ছিল। এবং সে নমিনেশন নিয়ে আপনার অভিযোগ, সে নাকি দুর্নীতিবাজ, লোকে যেটা বলে। একেবারে আলোচনার শুরুর দিকে আপনি বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি বহুলাংশে নিয়ন্ত্রিত হয় বিদেশি শক্তির দ্বারা, অনেক সময় একটা অদৃশ্য শক্তির আপনি কথা বলছেন, এবং সেই অদৃশ্য শক্তি ভবিষ্যতে কিছু করে ফেলে নাকি তা নিয়ে আপনার আশঙ্কা আছে। সামনে নির্বাচন, ওই যেটা বলছিলাম যে নির্বাচন, আমার আশঙ্কার থেকে তারেক জিয়ার আশঙ্কা আছে। আপনারও কি আছে নাকি আশঙ্কা? আমি খুব মনে করি না, কারণ সিচুয়েশন আনলেস ইট ইজ কল্ড ফর, যদি খুব কেওটিক কন্ডিশন হয় তাহলে হয়তো। কি ধরনের কেওটিক কন্ডিশন? মানে যেখানে বেগম জিয়া নেই, তারেক রহমান আসতে পারছেন, এরকম সিচুয়েশন? নির্বাচন হচ্ছে না, নির্বাচন না হওয়া মানে কি? নির্বাচন না হওয়া মানে আপনার রাজনৈতিক দলগুলি তো আপনার লক্ষ্যে সংঘবদ্ধ করে রাখে তাদের, মানে যদি নির্বাচনের দিকে না যাওয়া হয়, না হলে তাহলে তো কেওটিক সিচুয়েশন, তখন অদৃশ্য শক্তি কী করবে আমি বলতে পারি, কিন্তু তাদের যে ওই ভয়টা আছে। আমাদের ভয় হলো আমাদের রাষ্ট্র আবার আমরা একটা ভঙ্গুর রাষ্ট্র, অলরেডি আরও ভঙ্গুর হয়ে যাবে, এরকম একটা জিনিস তো আমরা কখনোই চাইবো না। কিন্তু তার যে তো অন্য অ্যাসপেক্ট আছে। বুঝাচ্ছি। আমি হাইপোথেটিক্যালি আপনার কাছে জিজ্ঞাসা করি, এমন একটা পলিটিক্যাল সিচুয়েশন যেখানে বেগম খালেদা জিয়া নেই, তারেক রহমান দেশে আসতে পারছেন না, বিএনপি তখন কিভাবে নির্বাচন করবে? এটাই তো প্রশ্ন। সেই জন্যই তো আপনার ওই যে তারা ওই যে স্পেকুলেশন যে তারা হয় ডক্টর জোবাইদাকে তারা স্পেকুলেশন, অথবা তারা নির্বাচনটাকে ওই যে জন্য ইলেকশন কমিশনের। তার মানে কি বাংলাদেশের রাজনীতিটা পরিবারতন্ত্রের বাইরে এখনো চিন্তা করা যায় না? না না, সেরকম ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি আমাদের কই আছে? আওয়ামী লীগও তাই, বিএনপিও তাই, জাতীয় পার্টিও তাই, সবই আপনার ওই। আর জামাত ইসলাম পার্সোনালিটি না, নট জামাত ইসলাম। জামাত ইসলামের যে এতগুলি লিডারকে ফাঁসি দিল, তাদের কি কোনো সাকসেশনে অসুবিধা হয়েছে? জামাত ইসলাম ইজ লাইক এ কমিউনিস্ট পার্টি, এটা তো ক্যাডার বেস পার্টি। জামাতে ইসলাম নট এ ডেমোক্রেটিক পার্টি। আপনি আর আমি কি জামাতের সদস্য হতে পারবো? পারবো না তো। আমি কি বিএনপি তো চারানা দিয়ে আমি সদস্য হতে পারি, জামাত তো আপনাকে নেবে না। জামাত ইসলাম মানে দেশের যখন এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি, আমি তখন দেখলাম যে জামাত 8 দলের একটা জোট করেছে, তারা এখন বিভাগীয় সমাবেশ করছে, এবং জামাতের একজন প্রার্থী দেখলাম হিন্দুও তারা প্রার্থী দিয়েছে। জামাত ইসলামের রাজনৈতিক ভবিষ্যৎ আপনি কোথায় দেখেন, বা এই 8 দল বিএনপিকে কি ধরনের চাপের মুখে ফেলতে যাচ্ছে সামনের নির্বাচনে? তাদের যে জামাতের একটা জিনিস কি, জামাত আপনার খুব ডিসিপ্লিন পার্টি। দেখেন না আপনার বিএনপি আপনার মানে নেতারা তো আপনার তৃণমূল কন্ট্রোল করতে পারে না, জামাতের তো এই অবস্থা না, জামাতের তো স্ট্রিক্ট কন্ট্রোল। এবং জামাত আপনার আমি জানি না, আমার কাছে সার্ভে নাই, কিন্তু আইআরএর সার্ভে একটা আছে। আইআরআই, হ্যাঁ, আইআরআর সার্ভে একটা আছে, সেটাতে তারা বলেছে 21% নাকি তাদের মানে ভোট ব্যাংক। কিন্তু এগেইন লোকজনের সঙ্গে কথা বলে যেটা দেখি, তাতে মনে হয় তাদের ভোটের সংখ্যা বেড়েছে, কারণ তারা হয়তো নেগেটিভ ভোট পাবে। নেগেটিভ ভোটটা হলো এই যে অনেক লোক বলে আমরা তো বিএনপিকেও দেখেছি, ওর নাম কি আওয়ামী লীগকেও দেখেছি, এখন একে একটু দিয়ে দেখি কী অবস্থা হয়।
এরা অন্তত চাঁদাবাজি করবে না, এরা অন্তত এর একটা পারসেপশন। তো সেদিক থেকে জামাত যথেষ্ট অগ্রসর করেছে আপনার ফিল্ডে। তবে জামাত সরকার গঠন করতে পারবে কিনা সে বিষয়ে আমার ডাউট আছে, কারণ জামাতকে সরকার গঠন করতে আপনার বিদেশি শক্তিরা বাধা দেবে। তবে জামাতের ভিতরে হয়তো যুদ্ধাপরাধের যে ট্যাগ আছে, যুদ্ধাপরাধের তারা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ৭১-এ, সেই বিষয়টি কোনো ফ্যাক্টর হবে না এখন? তো সেই ফ্যাক্টরটা দেখছি না। তো সেই ফ্যাক্টর তো এখন বললে পরে বলে যে ওইটা বললে পরে বলে যে মুক্তিযুদ্ধ নিয়ে এখন তো যারা নতুন জেনারেশন তারা বলে যে মুক্তিযুদ্ধ নিয়ে তো ব্যবসা হয়েছে। আচ্ছা, তো ব্যবসা হয়েছে এখন এখন আবার বলছে লোকে, আমাদের দেশে তো ট্যাগিং করতে ওস্তাদ লোকে, এখন বলছে যে যারা স্বাধীনতা জুলাইয়ের অভ্যুত্থানের বিরুদ্ধে অথবা ইন্ডিয়ান আধিপত্যের পক্ষে তারাই রাজাকার। তারপরে তো আপনার এখন পাকিস্তানের সঙ্গে তো প্রফেসর ইউনূস তো আপনার পাকিস্তানের সঙ্গে ট্রেড, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, এখন তো সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে। তবুও একটা তাদের জন্য একটা অসুবিধা তো বটেই। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হলো যে জামাতের মধ্যে ট্রান্সফরমেশন আসছে কিনা সেটা আমাদের স্টাডি করতে হবে। আমার মনে হয় যারা মানে কি তাদের আদর্শিক জায়গা থেকে আদর্শিক জায়গাটা তারা কিছু তো নিশ্চয়ই আসছে, না হলে হিন্দু প্রার্থীকে কিভাবে দিল? তুরস্কের আপনার একের পার্টির মতো তাদের ট্রান্সফরমেশনটা আসছে কিনা এটা আমাদের দেখতে হবে। তাদের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা আমরা অবশ্য জানি না, কোনো কাগজে দেখি নাই, এবং জামাতের লোকদের সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নাই। কিন্তু তবু আমি চেষ্টা করব জানার যে তারা কি গঠনতন্ত্রটা পরিবর্তন করেছে, তা নাহলে একজন হিন্দু অথবা একজন চাকমা তাদেরকে কি করে তারা নমিনেশন দিল। আমি একটু আওয়ামী লীগের রাজনীতিতে চলে যেতে চাচ্ছিলাম। এই বছরের শুরুতে যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি বলছিলেন মানে আপনি চান না যে আগামী 3 টার্ম আওয়ামী লীগ কোনো ইলেকশন করতে পারুক। তখনও শেখ হাসিনার নামে মামলাগুলো ছিল, মামলার রায় চলে এসেছে এবং যেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনার কি বাংলাদেশের রাজনীতিতে আর বিন্দুমাত্র কোনো ভবিষ্যৎ আপনি দেখেন কিনা? আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ দেশে আছে কিনা? শেখ হাসিনার তো নাই। শেখ হাসিনা এবং শেখ পরিবারের কোনো ফেরার কোনো সম্ভাবনা আমি দেখি না। সম্ভাবনা বা সজীব ওয়াজেদ, জয় পুতুল তারা যদি ফিরতে চায়, তাদের সবাই তো আপনার কনভিক্টেড হয়েছে, মানে কোর্ট ফেস করতেই হবে। হ্যাঁ, কোর্ট ফেস করতে হবে। অনেক কিছু কনভিকশন হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ মানে কি শোনেন, আওয়ামী লীগ তো একটা ফোর্স, একটা সোশ্যাল ফোর্স। তো সোশ্যাল ফোর্সকে তো আপনি সবসময় দাবিয়ে রাখতে পারবেন না। আওয়ামী লীগের রাজনীতিটা হলো যে ইমিডিয়েটলি আওয়ামী লীগ যেটা করতে পারে সেটা হলো যে এই সমস্ত যে শেখ হাসিনা ওখান থেকে থ্রেট দিচ্ছে আমি এই করব সেই করব, আর তারা রাস্তায় নেমে আন্দোলন করছে, এখান থেকে সরে আসতে হবে তাদের ডেমনস্ট্রেশন। খুব একটা আন্দোলন করছে না, মানে ভোরবেলায় বা মধ্যরাতে বের হয়, ও তো সেটা চুরি করে বের হয়, সুযোগ পেলে ভালোই বেরোতো। তা আমি একদিন যে রাত্রেবেলা 10টার দিকে শুতে যাচ্ছি, আমার বাসা রাস্তার উপরে, হঠাৎ দেখে এক লোক চিৎকার দিয়ে বলছে জয় বাংলা। সঙ্গে সঙ্গে ওখান থেকে আওয়াজ আসলো ধর 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 ধর, ওকে ধর। তো এখন আওয়ামী লীগের অবস্থাটা তো ওইখান থেকে তাদের সরে আসতে হবে। তারা যে সমস্ত কাণ্ড করেছে, মানুষ খুন থেকে শুরু করে আয়না ঘর, প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে, এটাই তো সবচেয়ে মানে আমাদের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস। আওয়ামী লীগ কি গুপ্ত রাজনীতির দিকে যেতে পারে? না, আওয়ামী লীগ ইজ নট এ আন্ডারগ্রাউন্ড পার্টি। আমাদের গুপ্ত রাজনীতির দিকে যাবে না। ও যে সহিংসতা করতে পারে, ওপেনলি করবে। ওই যে আপনার আন্ডারগ্রাউন্ড গিয়ে করবে, ওই রাজনীতি আওয়ামী লীগে ইজ নট টিউন টু। মানসিক দিক দিয়ে ওইটা নাই, আর ওটা এক ধরনের অন্য ধরনের সাইকোলজি দরকার হয়। ওখান থেকে আওয়ামী লীগে সরে আসতে হবে, মানে যেটাকে বলা হয় যে মাপ বলেন। এই যে আপনার জামাতেরই তো আপনার ওই 71-এর জন্য কতদিন লেগেছে এই জায়গাটায় আসতে। তো তারা যদি মাপ না চায় তাহলে তাদেরও অতদিনই লাগবে বাংলাদেশে আলাদা রাজনীতি করতে। এখন তারা যেটা করতে পারে যে বিএনপির যে ফ্যাকশনটা আছে আপনার একটু প্রো ইন্ডিয়ান টাইপের, তাদের সঙ্গে মিলে যেতে পারে, অথবা আপনার জামাতের মধ্যেও ঢুকতে পারে। জামাতের মধ্যে ঢুকেছে আমি শুনেছি। শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, 1991 সালে বিএনপি যখন ক্ষমতা নিয়েছিল সেই সময় সংস্কারের কথা অনেক এসেছে এবং সংস্কারের একটা বড় গুরুদায়িত্ব তখন বিএনপির কাছে ছিল। যেই সংস্কারটা বিএনপি করেনি, পরবর্তীতে আওয়ামী লীগও করেনি, বিএনপি আবার এসেছে করেনি, হয়নি আর কিছু।
যদি আমি হাইপোথেটিক্যালি ধরে নেই সবচেয়ে বড় দল এখন যারা আছে এক্সিস্টিং তাদের মধ্যে থেকে নিয়ে, এবং বাজারে যেটা কথা চালু আছে যে বিএনপি পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে, সেটা যেভাবে কোয়ালিশন করে হোক এককভাবে হোক, যদি তাই হয় তাহলে আরেকবার একটা ইতিহাসের মাহেন্দ্রক্ষণে বিএনপি দাঁড়িয়ে যেখানে আবার ওই সংস্কারের দাবিটা আসছে। আপনার কি মনে হয়, মানে খালেদা জিয়ার তখন বিএনপি ছিল, এখন আমি ধরে নিচ্ছি তারেক রহমানের বিএনপি, তারেক রহমানের বিএনপি সেই সংস্কারগুলি করবে? আপনি আশাবাদী? আমি আশাবাদী হতে চাই, কারণ বিএনপির ভবিষ্যৎ নির্ভর করছে, ভবিষ্যৎ বিএনপি কিভাবে টিকে থাকবে বাংলাদেশের রাজনীতিতে সেটা নির্ভর করবে তারা এই সংস্কারগুলি করে কি না করে। কারণ যে কোনো পার্টি, আপনার পলিটিক্যাল পার্টি যদি জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে না পারে এবং সেটা ধারণ করতে না পারে, একটা জিনিস বিএনপি, আওয়ামী লীগ, যে কোনো পলিটিক্যাল পার্টি, জামাত, তাদের বুঝতে হবে যে বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পরে পরিবর্তন হয়ে গেছে, মনোজগতে পরিবর্তন হয়েছে। মানুষ অনেক ভোকাল, মানুষ অনেক কিছু বোঝে, অনেক কিছু প্রতিবাদ করে, এবং ন্যায় অন্যায় বোধটা আপনি দেখেন নাই যে প্রাইমারি স্কুলের টিচারদের ব্যাপারকে নিয়ে, টিচাররা তো মনে করেছিল তারা টিচার, পাবলিক বোধহয় তাদের ফরে ঝাঁপিয়ে পড়বে, এমন ধোলাই দিচ্ছে সবাইকে। এক অভিভাবক মাস্টারের মাথা ফাটিয়ে দিয়েছে, ফেসবুকে বলছে ঠিক করেছে। তো এই হলো জনগণের আপনার সচেতনতা, এটা ধারণ করতে না পারলে সেই পলিটিক্যাল একটা টার্ম হয়তো থাকবে, কিন্তু ভবিষ্যতে টিকে থাকতে হলে বিএনপি এই ভুলটা করবে না বলে আমি আশা করি। প্রফেসর ডক্টর দিলেরা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। থ্যাংক ইউ। আবারও ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ। দর্শক, এরই সাথে শেষ করছি আজকের মুক্ত মঞ্চ। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।